নগরীর এক প্রান্তে প্রচুর খাদ্য কিন্তু ক্ষুধা নেই, অন্য প্রান্তে প্রচুর ক্ষুধা কিন্তু খাদ্য নেই। চার্লস ডিকেন্সের এই উক্তির বাস্তব উদাহরণ যেন ফিলিস্তিন। একদিকে দিনের পর দিন না খেয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করছে গাজাবাসী, অন্যদিকে গাজায় ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েল পাচ্ছে বিদেশি তহবিল। সেই অর্থে ফিলিস্তিনের ভূমি দখলের পাশাপাশি কাটাচ্ছে আয়েশি জীবন। এতদিন ইসরায়েলিদের এমন পাশবিক আচরণ পশ্চিমাদের চোখে না পড়লেও এখন গাজাবাসীর আর্তনাদ অনেকের বিবেককেই জাগ্রত করছে। ফলে কমে আসছে বিদেশি তহবিল ও বিনিয়োগ। তবে এরপরও টিকে আছে দেশটির অর্থনীতি, যার নেপথ্যে রয়েছে মার্কিন তহবিল। ইসরায়েলের অর্থনীতির বিস্তারিত জানাবো মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনের আলোকে। আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। গাজায় গণহত্যার দায়ে সম্প্রতি ইসরায়েলের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেক মিত্র। সেই দলে এবার নাম লিখিয়েছে নরওয়ে। সম্প্রতি নরওয়ের সরকার পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় তহবিল গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল কয়েকটি ইসরায়েলি কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছে, যার পরিমাণ $1.9 বিলিয়ন, যা থেকে স্পষ্ট যে নরওয়ে এখন ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়াচ্ছে, অবস্থান নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। এর আগে স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়াও একই পথে হেঁটেছে। গাজা ইসরায়েলের গণহত্যা ও দুর্ভিক্ষ সৃষ্টির কড়া সমালোচনা করেছে দেশগুলো। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে তদন্তে সহযোগিতার কথা বলছে তারা। সেই সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দিয়েছে দেশগুলো। শুধু তাই নয়, ইসরায়েলকে কূটনৈতিকভাবে চাপে ফেলতে বিনিয়োগও প্রত্যাহার করছে দেশগুলো। আর এতে ধাক্কা খাচ্ছে ইসরায়েলের অর্থনীতি। অবশ্য গণহত্যার আগেই ইসরায়েলি অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করায় তখন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়। এতে বিনিয়োগকারীরা আস্থা হারাতে শুরু করে। পরবর্তীতে 7 অক্টোবর 2023 সালে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ ও গণহত্যা শুরু করলে সেই সংকট আরও তীব্র হয়। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের প্রথম 6 মাসে বিদেশে বিনিয়োগ কমেছে আগের বছরের তুলনায় 28%। আর যে সামান্য বিনিয়োগ এসেছে সেটিও কেবল যুক্তরাষ্ট্র থেকে। আর এ অর্থই যুদ্ধ চালানো ও অর্থনীতি সচল রাখার কাজে ব্যবহার করছে নেতানিয়াহু সরকার। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী 2024 সাল শেষে ইসরায়েলের মোট জিডিপির পরিমাণ ছিল প্রায় $540 বিলিয়ন। এর মধ্যে শুধু গাজায় যুদ্ধের পেছনেই ইসরায়েল খরচ করেছে $67.5 বিলিয়ন, যা প্রতিদিন আরও বাড়ছে। স্বাভাবিকভাবেই এটির প্রভাব ফেলছে দেশটির সামগ্রিক অর্থনীতিতে। 2025 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত 3 মাসে ইসরায়েলের অর্থনীতি নতুন করে সংকুচিত হয়েছে 3.5%, যা ইঙ্গিত দেয় ভবিষ্যতে এ পতন অব্যাহত থাকবে। আর এমন সংকটকালীন মুহূর্তে ইসরায়েলের অর্থনীতির জন্য ভরসার নাম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। গাজায় গণহত্যার দায়ে অনেক মিত্র মুখ ফিরিয়ে নিলেও এখনও সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু মৌখিক সমর্থনই নয়, তেল আবিবের অর্থনৈতিক ঢাল হয়েও দাঁড়িয়েছে ওয়াশিংটন। এখন পর্যন্ত বিপুল পরিমাণ অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি, যার ফলে এখনও ধসে পড়েনি ইসরায়েলের অর্থনীতি। তেল আবিবকে বার্ষিক প্রায় $4 বিলিয়ন সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। 2016 সালে ইসরায়েল যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত 10 বছরব্যাপী সমঝোতা চুক্তি অনুযায়ী ওয়াশিংটন প্রতি বছর $3.8 বিলিয়ন সহায়তা দেবে তেল আবিবকে। এছাড়াও রয়েছে নামমাত্র সুদে ইসরায়েলকে দেওয়া ঋণ। এছাড়া সবশেষ 2024 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের জরুরি তহবিল থেকে $26.4 বিলিয়ন বরাদ্দ পেয়েছে ইসরায়েল, যা দেশটির অর্থনীতিকে সংকুচিত হওয়া থেকে বাঁচিয়েছে। এত কিছুর পরও অর্থনীতি সচল রাখতে দুশ্চিন্তায় থাকতেই হচ্ছে নেতানিয়াহু সরকারকে। কেননা মার্কিন সহায়তা সত্ত্বেও নরওয়ের মতো অনেক দেশ ইসরায়েল থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নিচ্ছে। কেননা ইসরায়েলে বিনিয়োগ করায় বিশ্বব্যাপী বয়কটের শিকার হচ্ছে তাদের পণ্য। আর ইসরায়েলি পণ্য বয়কটের এই আন্দোলন এখন প্রতিদিনই বাড়ছে, যা নিশ্চিতভাবেই ভাবিয়ে তুলছে নেতানিয়াহু সরকারকে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তা ছাড়া ইসরায়েলের টিকে থাকা সত্যি কঠিন।